বুকের ভেতরটা ধরফরিয়ে উঠছে প্রিয়তমাকে একটু ছুঁয়ে দেওয়ার আকুলতায়। কিন্তু নিজেকে সংযত করে নিল সে, তবে নজর সরালো না এক সেকেন্ডের জন্য। তার শীতল চাহনি ভেতর থেকে নাড়িয়ে তুলছিল নাজরাতকে। লজ্জায় কাচুমাচু হয়ে বারবার এদিক ওদিক তাকাতে লাগলো সে। সাদিফের এমন চাহনি থেকে বাঁচতে হাতের মোবাইলটা এগিয়ে দিল সে। টনক নড়ল সাদিফের। মুচকি এসে বোতলটা নিল সে। কয়েক ঢোক পানি পান করে অল্প পানি দিয়ে মুখ এবং চুল ভিজিয়ে নিল। অন্যদিকে দুদিন ধরে জমিয়ে রাখা অভিমানগুলো সাদিফের সামনে আসতেই যেন আপনা আপনি মিলিয়ে যেতে লাগলো নাজরাতের। অথচ নাজরাতের পরিকল্পনা ছিল সাদিফকে আচ্ছা মতো জব্দ করা, কিন্তু সামনে আসাতে কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে। অনুষ্ঠান আর কতক্ষণ চলবে? শেষ হতে হতে প্রায় বিকেল হবে। হাত ঘড়িতে চোখ বুলিয়ে কিছু চিন্তা করে সাদিফ। বিকাল অব্দি অপেক্ষা করা সম্ভব নয় একেবারে। 2 ঘন্টার মধ্যে গন্তব্যে না পৌঁছালে সব আয়োজন ভেস্তে যাবে। নাজরাতের দিকে তাকিয়ে সাদিফ বলে, অনুষ্ঠান দেখা হয়ে গেলে আমার সাথে চলো। ভাবুক কণ্ঠে নাজরাত জানতে চাইল। কোথায়? ঠোঁট বাঁকিয়ে হাসে সাদিফ। নাজরাতের দিকে তাকিয়ে ঝুঁকে ফিসফিস করে জবাব দেয়, ইটস এ সারপ্রাইজ। হুট করেই সাদিফ এভাবে ঝুঁকে পড়ায় 2 কদম পিছিয়ে হাঁটে নাজরাত। আশেপাশে তাকিয়ে নিজেকে ধাতস্থ করে সাদিফ, বলে, বাকিরা কোথায়? দেখছি না যে। আছে ভেতরেই। শায়েরি আর তোহার পারফরমেন্স আছে একটু পরেই। বাহ, তাহলে তো দেখতেই হয়। বেশি লেট হবে না তো? 1.5 ঘন্টার বেশি সময় থাকা যাবে না কিন্তু। ভ্রু কুচকায় সাদিফ। নাজরাতের এক হাত নিজের হাতের ভাঁজে নিয়ে পা বাড়ালো ভিড়ের মাঝে। যেতে যেতে স্বাভাবিক কণ্ঠেই বলে, সম্পর্কের মর্যাদা দিতে শিখুন নাজরাত। ওরা আপনার ফ্রেন্ড। আমি আসার আগে থেকেই তারা আছে আপনার জীবনে। মানলাম বর্তমানে আপনার জন্য আপনার আর আমার মধ্যে বেড়ে ওঠা সম্পর্কের সবকিছুর ঊর্ধ্বে। তাই বলে অন্য সম্পর্কগুলো অমর্যাদা করবেন না কখনো। এই যে মুখের উপর বলে দিলেন লেট হবে বলে বান্ধবীদের পারফরমেন্স দেখবেন না, এটা কিন্তু আমার মোটেও ভালো লাগেনি। ওদের পারফরমেন্স দেখে যে আমাদের বিশেষ লাভ হবে এমন কিছু না, কিন্তু ওরা খুশি হবে আপনি থাকলে। তাছাড়া আর কিছু মাস পরে এমনিতেই হারিয়ে ফেলবেন বন্ধুদের। তাই যতদিন আছেন ওদের সময় দিন। সবসময় নিজেকে নিয়ে মজে থাকাটা কিন্তু স্বার্থপরতার পরিচয়। আর যাই হোক, আমি জানি আমি কোনো স্বার্থপর মেয়েকে ভালোবাসিনি। খুব মনোযোগ দিয়ে সাদিফের কথাগুলো শুনছিল নাজরাত। প্রতিটি বাক্যেও উপলব্ধি করার চেষ্টা করে সে, এবং বুঝতেও পারল যে সে ভুল ছিল। একটু লজ্জাবোধ করলো সে নিজের কর্মে, তবে মন পুলকিত হয়ে উঠল সাদিফের মানসিকতা দেখে। সেই সাথে সাদিফের বলা শেষ কথাটা শুনে মনে মনে প্রতিজ্ঞা করলো আর কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ার পথ রাখবে না সে। সাদিফের কথাটা সত্যটা রাখবে, বুঝিয়ে দেবে ভুল মানুষকে ভালোবাসেনি সে। গ্রিন রুমে প্রায়চারি করতে করতে হাঁপিয়ে ওঠে নীতি। কোমরে 2 হাত রেখে একবার দেখলো বেঞ্চে হাত পা ছড়িয়ে শুয়ে থাকা মিহাদের দিকে। উস্কো খুস্কো চুল, টকটকে লাল চোখ এবং ঠোঁটজোড়া ফ্যাকাশে হয়েছে মিহাদের। গলা বসে গেছে সর্দির কারণে। নীতি বুঝে উঠতে পারলো না এই ছেলেকে বকবে না মায়া দেখাবে। একটু পরেই মিহাদ এবং শায়েরি সিরিয়াল, কিন্তু এই অবস্থায় কিছুতে গানের গলা ভালো আসবে না মিহাদের। কি করবে বুঝে উঠতে পারলো না নীতি। শায়েরি নিজেও গালে হাত দিয়ে ঠেকিয়ে বসে রইল। তার অবশ্যই এত মাথা ব্যথা নেই, কিন্তু এসবের দায়িত্ব যাদের উপর রয়েছে তাদেরকেই তো জবাবদিহিতা করতে হবে বলে একটু চিন্তা হচ্ছে। এই শেষ সময় এসে মিহাদের জায়গায় অন্য কাউকে দেওয়াটাও তো সম্ভব নয়। পেয়ে গিয়েছি পার্টনার। হঠাৎ নীতি চিৎকারে ভয় পেয়ে গেল শায়েরি। ধরফরিয়ে উঠে বসে মিহাদ, শার্ট উল্টে বুকে থুতু দিয়ে বলে, হয়েছে কিরে নীতি পিরিতি? এত জোরে কেউ চিল্লায় নাকি? আর একটু হলেই আমার মাসুম জানটা অক্কা পেত। মিহাদের কথায় খুব একটা পাত্তা দিল না নীতি। আগের মতোই উৎফুল্ল কণ্ঠে বলে, শায়েরি, পেয়েছি তোমার জন্য পার্টনার। এই শেষ মুহূর্তে কার সাথে অ্যাডজাস্ট করবো আপু? লিস্ট থেকে বাদ দিয়ে দাও না একেবারে। শেষ সময় এসে এমন ঝামেলায় পড়ে কথাটা বলল শায়েরি, কিন্তু নীতি নাছরবান্দা। কিছুতে অনুষ্ঠানে বিঘ্ন ঘটতে দিবে না। বাড়ির পাশে বসে হাসি হাসি মুখ করে বলে, কোনো ঝামেলা হবে না, সব পারফেক্টলি হবে দেখো। আর যেখানে সাফওয়ান খান রয়েছে সেখানে প্রোগ্রাম পারফেক্টলি হবে না তা হয় নাকি? আনমনে হুম বলে হাতের কাগজটার দিকে নজর দিল শায়েরি।
পর মুহূর্তেই লাফিয়ে ওঠে, চিৎকার করে বলে। অসম্ভব। আরেক দফা চিৎকার শুনে বেঞ্চ থেকে পড়তে পড়তে বাঁচে মিহাত। নীতি শায়েরি দুহাত ধরে মিনতি করতে করতে বলে, তুমি চাইলেই সবটা সম্ভব। তোমার ওই দত্তদানব বন্ধুর সাথে স্টেজ পারফরমেন্স তো দূরের কথা, 2 মিনিট নীরবতা পালন করাও সম্ভব না। দেখা গেল উল্টাপাল্টা কিছু দেখে রাগের মাথায় আমাকে টপ করে ধরে টুপ করে ছুঁড়ে মারলো স্টেজ থেকে। তুমি বেশি বেশি ভাবছো শায়রি। সাফওয়ান মোটেও এমন না। সে কেমন সেটা আমি জানতে চাই না আপু, তুমি বরং ওই ইফসিতাকেই বলো, সে নাচতে নাচতে রাজি হয়ে যাবে। ব্যাপারটা তুমি যতটা হালকাভাবে নিচ্ছ সেটা কিন্তু মোটেও এমন হালকা নয়। আমাদের কলেজের অথরিটি কমিটির হেড এসেছে, সাথে আরও কয়েকজন কমিটি মেম্বার রয়েছে। আজকের প্রোগ্রামে শুধু মাত্র তুমি আর মিহাদ ছিলে কাপল সং পারফরমেন্স লিস্টে। বাকি যে 3টা গানের লিস্ট করা হয়েছিল সব টিমের সাথে। এখন তোমরাও যদি এভাবে বেঁকে বসো তাহলে কিভাবে হবে? প্রিন্সিপালের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শায়রি, প্লিজ। নীতির অনুরোধে ভাবনায় পড়ে গেল শায়রি। তখনই কানে এলো চিরবিরক্তিকর কণ্ঠের বাণী, হেই বেব। নীতি এবং শায়রি দুজনে ঘুরে তাকালো। খানে হাত চেপে চোখ বুজে ফেলে মিহাত। নীতি এবং শায়রি পেছন ঘুরতেই দেখলো কয়েকজন জুনিয়র ছেলের সামনে দাঁড়িয়ে তাদেরকে কিছু বোঝাচ্ছে সাফওয়ান। ঠিক তার পেছনে আবেদনময়ী ভঙ্গিতে দাঁড়ানো ইফসিতা, ফিনফিনে পাতলা গোল্ডেন পাড়ের সাদা শাড়ি গায়ে, ব্যাকলেস গোল্ডেন ব্লাউজ, হাইলাইট করা চুলগুলো পিঠময় ছড়িয়ে। পাতলা শাড়ির মধ্যে বডি শেপ দেখা যাচ্ছে স্পষ্ট, মুখে এক গাদা মেকআপ, কিন্তু তার ঝলসানো রূপে সবই সুন্দর লাগছে। তবে এমন খোলামেলা পোশাকে দৃষ্টিকটু লাগছে ভীষণ। ইপসিতার প্রথম ডাকটা বোধহয় শুনল না সাফওয়ান, কিংবা শুনেও ফিরে তাকানোর প্রয়োজন বোধ করল না। তার নীরবতা দেখে চুল উড়িয়ে পাশে গিয়ে সাফওয়ানের বাহু জড়িয়ে ধরে ইপসিতা। ন্যাকামো জানতে চাইল, কি করছো এখানে? এইসব বোরিং ফ্যাংশন ছাড়ো আর চলো বাইরে গিয়ে লাঞ্চ করে আসি। সেই কখন থেকে বলছি, কিন্তু তো। এক নাগাড়ে সামনের দিকে তাকিয়ে কথা বলছিল ইপসিতা, কিন্তু সাফওয়ানের দিকে তাকাতেই হাসি হাসি মুখখানা হুট করেই চুপসে গেল তার। সেখানে ছাপ উঠল ভয়ের। সাফওয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাহুতে জড়িয়ে রাখা ইপসিতার হাতটার দিকে। চোয়াল শক্ত করে আছে সে, কপালের দুপাশে রগ ফুলে উঠেছে। ইপসিতা দ্রুত হাত ছেড়ে 2 কদম পিছে হাঁটে। সাফওয়ানের সামনে দাঁড়ানো ছেলে 3জন ইপসিতাকে দেখে মাথা নিচু করে ফেলেছিল। এখন সাফওয়ানের হাতের ইশারা পেতে দ্রুত স্থান ত্যাগ করে তারা। বা হাত দিয়ে ঘাড় ম্যাসাজ করতে লাগলো সাফওয়ান। নীতি জানে রাগ কমানোর জন্য এমনটা করছে সাফওয়ান, তাই দ্রুত এগিয়ে গেল সে। ইপসিতা সামনে থেকে সাফওয়ানের হাত টেনে নিয়ে গেল অন্যদিকে। যেতে যেতে একটা শক্ত চাহনি ছুড়ে গেল সেই ইপসিতার দিকে সাফওয়ান, যেটা দেখে অন্তরাত্মা কেঁপে উঠল ইপসিতার। কি ভয়ানক সেই দৃষ্টি! কিন্তু দিন শেষে এই ছেলেটার উপরই ফিদা সে, যাকে পাওয়ার জন্য সব অসম্ভবকে সম্ভব করতে পারবে ইপসিতা। আর যেখানে সাফওয়ানের বাবা নিজে ইপসিতার বাবার এত ভালো বন্ধু, সেখানে সাফওয়ান বাধা হতে চেয়েও হতে পারবে না, সেটা জানে ইপসিতা। তাই তো সাফওয়ানের গমন পথের দিকে তাকিয়ে মুচকি হাসে সে, আর বিড়বিড় করে বলে, যত উড়ার উড়ে নাও সুইট হার্ট, দিন শেষে তোমার ঠাই এই ইপসিতার আজওয়ারের কাছেই হবে। তোহার পারফরমেন্স চলছে। 3 জোড়া ছেলে মেয়ে একই ভঙ্গিতে গানের তালে তালে পা মেলাচ্ছে স্টেজে। দূর থেকে তোহার নাচ দেখছে তার বন্ধু মহল। সারি সারি চেয়ারগুলোর মধ্যেই বসে আছে ফায়াজ, আয়ান, শায়রি, সাদিফ, নাজরাত, সাফরিন এবং তার পাশেই নুহাস। বাকিরাও খুব খুশি মনে নাচের আনন্দ নিলেও ভেতরে ভেতরে উত্তেজনায় ছটফট করতে লাগলো শায়রি। তার চিন্তিত মুখশ্রীতে বরাবরের মতোই প্রথমে নজর পড়ে আয়ানের। সেই ভ্রুকুচকে জানতে চাইল, কি হয়েছে রে পিচ্ছি, এমন ছটফট করছিস কেন? দাঁত দিয়ে নখ কাটতে কাটতে শায়রি জবাব দিল, বিরাট বড় ব্লান্ডার হয়ে গেছে দোস্ত। মিহাদ ভাইয়ার জ্বর হয়েছে, ঠান্ডার কারণে গলা বসে গিয়েছে। সে কি, তাহলে এখন গাইবে কিভাবে? সেটাই তো, আমি বলেছিলাম নীতি আপুকে আমাদের লিস্ট থেকে বাতিল করে দিতে, কিন্তু আপু বলছে মিহাদ ভাইয়ার জায়গায় এখন সাফওয়ান ভাই গাইবে। চমকে উঠল আয়ান, বিস্ময় ভরা কণ্ঠে বলল, কি বললি? সাফওয়ান ভাই আর তুই? অবিশ্বাস্য। সেটাই তো, ওনার আশেপাশে থাকলে আমার নিজেকে জেলখানার কয়েদি মনে হয়। আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না পারফরমেন্স করা।
আয়ান কি বলবে ভেবে পেল না। সে জানে শায়েরি যমরাজের মতো ভয় পায় সাফওয়ানকে। সারাক্ষণ নিজের চঞ্চলতায় চারপাশ মাতিয়ে রাখা মেয়েটা সাফওয়ানের এক ঝলক দেখা মাত্রই গুটিয়ে যায় শামুকের মতো। সেখানে আজকে কিভাবে কি করবে শায়েরি ভাবতেই মাথা চক্কর দিয়ে উঠছে আয়ানের। এর মাঝেই শেষ হলো নাচ। হাততালিতে মুখরিত হয়ে উঠল চারিপাশ। পুনরায় নিজের স্থানে গিয়ে স্পিকারের সামনে মুখ তুলে জিমন সামনে বসে স্টুডেন্টদের দিকে তাকিয়ে হাসি মুখে বলতে শুরু করে। সো স্টুডেন্টস, সকাল থেকে খুব তো হলো হই হুল্লোড়। একের পর এক সুন্দর সুন্দর পারফরমেন্স আমরা উপভোগ করেছি। কেননা এখন মুহূর্তটাকে একটু রোমাঞ্চকর বানানো যাক। হই হই করে উঠল সকলে। হাসলো জীবন। অনেকটা দূরে অবস্থানরত শাহেরির সাথে চোখাচোখি হতেই প্রসারিত হলো সেই হাসি। আবারও বলে উঠে সে, সো আজকের এই মুহূর্তটাকে একটু প্রশান্তি এবং রোমাঞ্চকর করে তুলতে নিজের সুন্দর গলায় গান গেয়ে শোনাবেন উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শায়েরি সুভা, এবং তার সাথে রয়েছে উচ্চস্বরে দ্য কিং অফ আওয়ার ক্যাম্পাস সাফওয়ান তেজিব খান। মুহূর্তের মধ্যে কোলাহল বেড়ে দ্বিগুণ হয়ে গেল। যারা বিগত কয়েক বছর যাবৎ সাফওয়ানকে কলেজে দেখে আসছে তারা কেউ আশা করেনি আজ প্রায় 2.5 বছর পর পুনরায় সাফওয়ানের গলায় গান শুনতে পাবে বলে। তাই তো তাদের উত্তেজনার মাত্রা দ্বিগুণ। অন্যদিকে অ্যানাউন্সমেন্ট শোনা মাত্রই জমে গেল শায়েরি। তার দিকে গোল গোল চোখে তাকিয়ে রয়েছে আয়ান ব্যতীত বাকি 6 জন। তারা কেউই প্রত্যাশা করেনি শেষ মুহূর্তে এসে এত বড় চমক পাবে বলে, কিন্তু কেউ কিছু বলতেও পারল না। সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে চকচক করলো কালো গিটার কাঁধে ঝুলিয়ে স্টেজের সামনে উপস্থিত হওয়া সাফওয়ান। তার দেখা পাওয়া মাত্রই নীরবতা ছেয়ে গেল সবখানে। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতেই ভিড়ের মাঝে তীক্ষ্ণ দৃষ্টি তাকালো সাফওয়ান। তার দৃষ্টিকে অনুসরণ করে পেছনের দিকে সারিতে ফিরে তাকালো সবাই। হুট করে সবার নজর গাঁথল শায়েরির উপর। সাফওয়ানের সাথে চোখাচোখি হতেই ভড়কে গেল শায়েরি। খামচে ধরলো আয়ানের হাত। আয়ান অনুভব করলো শায়েরির শরীরের মৃদু কম্পন। স্নেহের সহিত সে হাত রাখলো শায়েরির মাথায়। শায়েরি তাকাতেই মুচকি হেসে বলে, ভয় পাচ্ছিস কেন পাগলি? আমি জানি তুই পারবি। আর কিছু গন্ডগোল হলেই বাকি, চিন্তা করিস না, আমরা আছি তো তোর সাথে। মৃদু হাসে শায়েরি। আয়ানের সাথে বাকিরাও আশ্বস্ত করলো তাকে। তারা দিল স্টেজের দিকে যাওয়ার জন্য। গুটি গুটি পায়ে এগিয়ে গেল শায়েরি। সে সাফওয়ানের কাছাকাছি আসতেই ধূপধাপ পা ফেলে স্টেজে উঠে গেল সাফওয়ান। কিন্তু সিঁড়ির 2 ধাপে পা ফেলতেই সারিতে পা আটকে গেল শায়েরি। চমকে উঠে সকলে। এই বুঝি হুমড়ি খেয়ে পড়ল সে। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগে একজোড়া বলিষ্ঠ হাত আগলে নিল শায়েরির ছোট্ট শরীরটাকে। চমকে উঠে শায়েরি। আশেপাশের খেয়াল হতেই দ্রুত সরে আসে সে সাফওয়ানের বাহু থেকে। শায়েরি সোজা হয়ে দাঁড়াতেই হুট করে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে সাফওয়ান। এবার যেন দ্বিগুণ মাত্রায় চমকালো শায়েরি সহ উপস্থিত সকলে। তারা যেন ফ্রিতে বিনোদনের উৎস পেয়ে গেল। কৌতূহলী চোখে তাকিয়ে রইল সকলে। কিন্তু বরাবরের মতোই কোনো কিছু তোয়াক্কা করল না সাফওয়ান। বড় দায়িত্বের সাথে সিঁড়ির ধাপে আটকে যাওয়া শায়েরির এলোমেলো কুচি ঠিক করে দিল। এরপর উঠে দাঁড়ালো সে। শায়েরির বিস্ময় ভরা মুখশ্রীকে বিশেষ পাত্তা দিল না। হাত এগিয়ে ইশারা করলো স্টেজে রাখা চেয়ারে বসার জন্য। চুপচাপ সেটাই করলো শায়েরি। পরপরই এগিয়ে গেল সাফওয়ান। চেয়ারের পাশ থেকে গিটারটা নিয়ে বসে পড়ে চেয়ার। দুজনের মাঝখানে একটা স্পিকার রাখা। শায়েরি খাটো হওয়া স্পিকারটা তার সুবিধার জন্য অনেকটা নিচের দিকেই করে রাখা হয়েছে, যা সাফওয়ানের গলা অব্দি এসে ঠেকেছে। চেয়ারের সাথে এক পা লাগিয়ে অন্যটা ফ্লোরে স্পর্শ করছে সাফওয়ানের। মাথা ঝুঁকিয়ে গিটারে হাত রেখে এক নজর শায়েরির দিকে তাকালো সে। চিন্তিত মুখ হাত কচলাচ্ছে শায়েরি। তার মুখে ফুটে উঠেছে চিন্তার ছাপ। হাতের উল্টো পিঠ দিয়ে থুতনিতে জমা ঘামটুকু মুছে নিল সে। তখনই কানে আসে সাফওয়ানের শীতল কণ্ঠ, অন্য কারো ভয়ে নিজের ভেতরের সত্তাকে ভুলে বসবে না। মানুষ তোমার বাহ্যিক সব কেড়ে নিতে পারবে, কিন্তু তোমার আত্মবিশ্বাস তোমার শক্তি হয়ে থাকবে। বি কনফিডেন্ট। প্রশ্নবিদ্ধ চোখে সাফওয়ানের দিকে তাকালো শায়েরি। তার চোখে চোখ রেখে সাফওয়ান আশ্বস্ত গলায় বলে, গো আহেড, আই নো ইউ ক্যান ডু ইট। কথাটায় কিছু একটা যেন ছিল। মনের ভেতরে জমে থাকা ভয়ের রেশ মিলিয়ে যেতে লাগলো অল্প অল্প করে। চারিদিকে পিন ড্রপ নীরবতা। এরই মধ্যে ভেসে এলো সাফওয়ানের দক্ষ হাতের গিটারের টোন।
শ্বাস নিল শায়রি। গিটারের সুরের সাথে তাল মিলিয়ে শোনা গেল শায়রির সুন্দর কণ্ঠস্বর। তোমার আমার পথ চলায় কখনো কি হাতের ছোঁয়ায় হাসি ফুটবে চোখের কোণে, নাকি অগোছালো সব সকালে এলোমেলো কিছু খেয়ালে আমি থমকে রব অকারণে। আমায় মেখে রেখো সাথে প্রিয় সুবাসে মায়াতে, খোঁজে রঙিন কোনো জামার হাতায় মন গুছিয়ে নেবার ছলে সুখ রাখলে তোমার কোলে তুমিও থেকো প্রিয় কবিতায়। পিন পিন নীরবতার মাঝে শায়রির রিনরিনে কণ্ঠটা যেন ঝিম ধরিয়ে দিল চারদিকে। মাথা ঝুঁকিয়ে গিটার বাজানো অবস্থায় সাফওয়ানের ঠোঁটেও ধরা দিল মুগ্ধতায় পড়া মৃদু হাসি। সম্মুখে সকলের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস ফেলে শায়রি। মিলিয়ে গেল মনের সব দ্বিধা, আর চোখে সাফওয়ানের দিকে তাকালো সে। গিটারের ধ্বনি তীব্র হলো, চোখ বুঝল সাফওয়ান। অবশেষে উপস্থিত সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে কানে বাজল সাফওয়ানের নেশাময় কণ্ঠস্বর। কতটা বৃষ্টি হয়ে তোমার চুলে আমি ঝরলে খোপার ফুলে, আজ ভিজিয়ে দেবার খেলায় রেখে দিও সামলে তুলে, মনের ইচ্ছেগুলো খুলে আমার ভালোবাসার বেলায় আমার মেখে রেখো সাথে প্রিয় সুবাসে মায়াতে, খোঁজ রঙিন কোনো জামার হাতায় মন গুছিয়ে নেবার ছলে সুখ রাখলে তোমার কোলে তুমি থাকো প্রিয় কবিতায়। উপস্থিত সকলের মনে দোলা লাগিয়ে দিল সাফওয়ানের নেশালো কণ্ঠ। শায়রি নিজেও মন্ত্রমুগ্ধের মতো এক ধ্যানে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। এই প্রথম সাফওয়ানের কণ্ঠের গান শুনল সে। তার ধারণাও ছিল না যে এই রাগী গম্ভীর ছেলেটার এত ভালো একটা দিক আছে। সাফওয়ান চোখ মেলে তাকাতে শায়রি চোখে চোখ পড়ে তার, কিন্তু প্রতিবারের মতোই হকচকিয়ে চোখ সরালো না শায়রি। আগের মতোই তাকিয়ে রইল এক ধ্যানে। খুব কাছ থেকে একটা ছেলে মুখ দিয়ে শীষ বাজিয়ে উঠে, চমকে উঠে ধ্যান ভাঙে শায়রির। সাফওয়ানের দক্ষ হাত তখনও সুর তুলছে গিটারে। খানিক লজ্জা পেল শায়রি, লম্বা লম্বা শ্বাস ফেলে পুনরায় গেয়ে ওঠে। তোমার কাছে পাবার আশায় খুব খুব দূরে ছুটে যায়, কিছু নীরব রাতের শেষে ফিরে আসি তোমার পাহারায়, কিছু নীরব প্রেম ইশারায় চেনা সুর ছায়ায় মিশে আমায় মেখে রেখো সাথে প্রিয় সুবাসে মায়াতে, খোঁজে রঙিন কোনো জামার হাতায় মন গুছিয়ে নেবার ছলে সুখ রাখলে তোমার কোলে তুমিও থেকো প্রিয় কবিতায়। পুনরায় সাফওয়ান গায়। পরবর্তীতে তাল মেলালো শায়রি। নাকি অগোছালো সব সকালে এলোমেলো কিছু খেয়ালে আমি থমকে রব অকারণে। হুট করে চোখাচোখি হলো দুজনের। ঠোঁটের কোণে ধরা দিল মুগ্ধ করা হাসি। শোনা গেল দুজনের নেশালো কণ্ঠ। করতালিতে মুখরিত হলো পরিবেশ। ঘোর ভাঙল শায়রির। দূর থেকে দেখলো নুহাস চেয়ারে উঠে শীষ বাজাচ্ছে। ফিক করে হেসে দিল শায়রি। টিচারদের সাথে বসে থাকা গেস্টরাও তারিফ করলো দুজনের, বিশেষ করে সাফওয়ানের। একজন গণ্যমান্য পলিটিশিয়ানের ছেলে হওয়ার সুনাম করলো দ্বিগুণ। সাফওয়ান অবশ্য এত কিছুতে বিশেষ পাত্তা দিল না। শায়রির আগে পা বাড়ালো স্টেজ থেকে নেমে যাওয়ার জন্য। পিছে পিছে এগোলো শায়রিও। সিঁড়ির ধাপ পেরিয়ে মাঠে পা রাখতেই হুট করে সাফওয়ানের পিঠের দিকের পাঞ্জাবি খামচে ধরে শায়রি। চমকে উঠে সহসা থেমে গেল সাফওয়ান। ঠিক তার পেছনে আড়াল হয়ে আছে শায়রি। ঘাড় ফেরালো সাফওয়ান। দেখতে পেল শায়রির ভয়ার্থ মুখশ্রী। ভ্রু কুচকালো সাফওয়ান। গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কি সমস্যা? ঠোঁট উল্টে মিনমিন করে শায়রি জবাব দিল, শাড়ির কুচি খুলে গিয়েছে। এক হাতে পেটের উপরের কুচিগুলো এবং অন্য হাতে সাফওয়ানের পাঞ্জাবি খামচে ধরে রয়েছে শায়রি। সাফওয়ান সামনে থেকে সরলেই সবার সামনে ভীষণ এক লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে তাকে। ব্যাপারটা বুঝতে পেরে বিরক্তিতে মুখ দিয়ে ধরনের শব্দ বের করে সাফওয়ান। দূর থেকে ইশারা করলো নীতিকে। সে এগিয়ে আসে দ্রুত। নীতি সামনে এসে দাঁড়াতেই দ্রুত এক হাতে কুচিগুলো কোনো রকমে কোমরে গুজে নিল শায়রি। সাফওয়ান বিরক্তি মুখে যেতে যেতে নীতিকে বলে, সামলে ইডিয়েটকে। নীতি বুঝতে পারলো না কিছুই। শায়রিকে কিছু জিজ্ঞেস করার আগেই সে নীতির হাত ধরে ছুটে গ্রিন রুমের দিকে। এই শাড়ির কোনো ভরসা নেই, যে কোনো মুহূর্তে জনসম্মুখে শায়রির মান সম্মান নিলামে তুলে ছাড়বে। সাদিফের পুরুষালী হাতের ভাঁজে নিজের ঘরমাক্ত হাতটার দিকে বেশ কিছুক্ষণ যাবৎ উৎসুক হয়ে তাকিয়েছিল নাজরাত। শেষমেশ না পেরে নিচু কণ্ঠে সাদিফকে বলে, সাদিফ এবার হাতটা ছাড়ুন না, দেখছে সবাই। এতক্ষণে যেন হুঁশ এলো সাদিফের। কান থেকে ফোন নামিয়ে হাত সরালো নাজরাতের হাত থেকে।
দুজনের হাত ঘেমে নিয়ে একাকার। যখন শায়রি গান করছিল ঠিক তখনই হঠাৎ নাজরাতের হাতখানা নিজের হাতের 5 আঙ্গুলের সাথে মিশিয়ে চোখ বুজে গানের সাথে মুহূর্তটাকে উপভোগ করছিল সাদিফ। কিন্তু তখনও ছাড়ল না নাজরাতের হাত। এতক্ষণ যাবৎ চেপে রাখার কারণে হাত লাল হয়ে উঠেছে নাজরাতের। সেদিকে তাকিয়ে সে সাদিফকে বলে, এতক্ষণ কেউ হাত ধরে রাখে? রক্ত জমে গিয়েছে। হাসে সাদিফ, পুনরায় হাত ধরে নাজরাতের। গেটের দিকে পা বাড়িয়ে যেতে যেতে বলে, ছাড়বো বলে তো হাত ধরিনি। এই যে হাতটা ধরেছি, এই হাত ধরাটা সাময়িক নয়, না হবে এই পথ চলা অল্প দিনের অভিযান। গাড়ি এসে থামে একটা দোতলা বাড়ির সামনে। সিট বেল্ট খুলে নেমে পড়ে সাদিফ। নাজরাত বুঝতে পারলো না কিছুই। তার দিকে দরজা খুলে দিল সাদিফ। গাড়ি থেকে নেমে আশেপাশে চোখ বুলালো নাজরাত। অবাক কণ্ঠে জানতে চাইল, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন সাদিফ? সাদিফ কিছুই বলল না। নাজরাতের হাত ধরে এগিয়ে নিয়ে গেল বাড়ির ভেতরে। বাড়ির মূল ফটক খোলা, ক্রস করে ফিতা লাগানো রয়েছে তাতে। সামনের দিকে 2-3 ধাপ ছোট ছোট সিঁড়ি রয়েছে। সেগুলো পার করতেই শোনা গেল একটা বাচ্চার আওয়াজ। চঞ্চল পায়ে সে দৌড়ে আসছে সাদিফের দিকে। সাথে চিল্লিয়ে সবাইকে জানান দিচ্ছে, বউ এসেছে, বউ এসেছে। দৌড়ে ফিতার নিচ দিয়ে এসে নাজরাতের কোমর জড়িয়ে ধরে নাহিয়ান। চমকে উঠে নাজরাত। হতবাক হয়ে সাদিফের দিকে তাকাতেই দেখলো সে মিটিমিটি হাসছে। নাজরাত বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করে, এইটা এটা আপনাদের বাড়ি? মাথা ঝাঁকায় সাদিফ। নিম্ন স্বরে বলে, ওয়েলকাম টু ইউর ইনলেস হাউস। মোটেও খুশির কোনো আভাস ধরা দিল না নাজরাতের মনে, বরং ভয় এবং অস্বস্তিতে মিয়ে গেল সে। কাঁদো কাঁদো মুখ করে সাদিফকে বলল, আপনি আমাকে না জানিয়ে এখানে কেন এনেছেন? আমার হাল দেখেছেন আপনি? বাসে কত কেউ থাকবে, আমাকে দেখে কি ভাববে বলুন তো? উফ, আপনি আগে কেন জানালেন না? উত্তেজনায় ছটফট করে ওঠে নাজরাত। তার এমন হাল দেখে সরে গেল নাহিয়ান। সাদিফ কিছু বলবে এমন সময় কারো পায়ের আওয়াজ পেয়ে দ্রুত মাথায় আঁচল টানে নাজরাত। বিকট আওয়াজে বেলুন ফুটলো বেশ কয়েকটা। ভয় পেয়ে গেল নাজরাত। 2 জন ছেলে এবং 3 জন মেয়ে একসাথে বলে উঠল, সারপ্রাইজ। মুখগুলো পরিচিত হলেও খুব একটা চিনতে পারল না নাজরাত। সাদিফ পকেটে হাত ঢুকিয়ে বুক টান টান করে দাঁড়িয়ে বলে, আমার বউ কি এখানে দাঁড়িয়ে থাকবে? ভেতরে আসতে দেয়। সবার চেয়ে খাটো এবং নাদুস নদুস টাইপের মেয়েটা এই কাঁচি হাতে এগিয়ে গেল। কিন্তু সাদিফ সেটা হাতে নেওয়ার আগে মেয়েটা কাঁচি সরিয়ে হাত বাড়িয়ে বলে, আগে আমাদের একটু খুশি করো। আজ ঘরে গণ্যমান্য মুরব্বি বলতে আমরাই আছি, তাই আমরা কিছু না পাওয়া অবধি তোমার বউ ঘরে পা রাখতে পারবে না। এইটা কেমন কথা? এই নিয়ম কবে থেকে হলো? হ্যাঁ, আজ থেকে শুরু হচ্ছে সাদি ভাইয়া। তুমি ক্যাশ বের করো তাড়াতাড়ি। যত দেরি করবে তত তোমার বউয়ের কষ্ট বাড়বে। সাদিফ কিছু বলতে পারে না। তার সাথে এক প্রকার যুদ্ধ করেই চলছে 5 জন মিলে। শেষমেশ তাদের তোপের মুখে পড়ে মানিব্যাগ বের করে সে। কিন্তু একসাথে বেশি ক্যাশ না থাকায় ক্রেডিট কার্ডটাই হাতে নিল বাকিরা। অবশেষে কাঁচি হাতে নিল নাজরাত। সে ফিতা কাটতেই হাতে বরণডালা নিয়ে এগিয়ে আসে সাদিফের মা এবং বড় মা, সাথে নিশি ভাবে। নাজরাত দ্রুত পায়ে ছুঁয়ে সালাম করলো দুজনকে। হাসি মুখে নতুন বউকে বরণ করলো মিসেস সালেহা। হাতের ডালাটা নিশিকে দিয়ে 2 হাতে নাজরাতের মুখখানা আগলে ধরেন তিনি। দুরু দুরু বুক নিয়ে জোরপূর্বক হাসে নাজরাত। মাশাআল্লাহ বলে নাজরাতের থুতনি ছুঁয়ে হাতে চুমু খেলো মিসেস সালেহা। কিঞ্চিত লজ্জা পেল নাজরাত। ঘেমে মুখের অবস্থা নাজেহাল হয়ে আছে। এই অবস্থায় বলছে কিনা মাশাআল্লাহ। ভেতর থেকে বৃদ্ধ একজনের গলা ভেসে আসতে নাজরাতকে গিয়ে ঘরে ঢুকলো সকলে। ছেলে মেয়ে 3 জন তাদের কার্যসিদ্ধি করতে পেরে হই হই করতে করতে চলে গেল অন্যদিকে। বিশাল ড্রয়িং রুমের সোফায় সাদা শাড়ি পরিহিতা বৃদ্ধ মহিলাটার কাছে নিয়ে গেল নাজরাতকে। তাকেও পা ছুঁয়ে সালাম করে নাজরাত। বৃদ্ধা হাত টেনে পাশে বসায় নাজরাতকে। থুতনি ছুঁয়ে সাদিফকে উদ্দেশ্য করে বলে, এই সেই চাঁদের টুকরোনি যার জন্য তুই আমার নাতনিরে বিয়া করবি না বলছিলি? সোফায় গা এলিয়ে বসে থাকা সাদিফ বিরক্তি কণ্ঠে বলে, বাজে কথা বলবে না নানুমণি। এসব বলার জন্য আমার বউ দেখতে চেয়েছিলে তুমি? চুপ কর তুই। আমাকে ফেলে বিয়া কইরা ফেলছোস? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি যে নাত বউ দেখতে আসতে পারবো না? না, তুমি বুড়ি হতে যাবে কেন? তুমি তো এখনো নানা ভাইয়ের ষোড়শী।
তুই যা, আমি আমার নাতনির সাথে কথা বলবো। ভারী অবাক হলো সাদিফ। বউ ঘরে পা রাখলো না, অথচ তাকে পর করে দিল সকলে মিলে। নতুন বউকে সাদরে বরণ করে ঘরে ঢুকালো, কিন্তু তাকে কেউ লক্ষ্যই করলো না। এখন তার প্রাণপ্রিয় নানু তাকে বলছে সামনে থেকে সরতে। বাহ, এই দিনই দেখার বাকি ছিল সাদিফ। হুট করেই নাজরাতের সাথে চোখাচোখি হলো। সাদিফের বেজার মুখটা দেখে মিটিমিটি হাসছে সে। ভ্রু কুচকালো সাদিফ, ইশারায় বুঝালো একবার একা পাই তোমাকে। নানু আবার তাড়া দিতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল সাদিফ। সাদিফের নানু দু হাতে নাজরাতের এক হাত টেনে কোলের উপর আনে, হাসি মুখে বলে, আমার নাতনি কি তোমার পছন্দ হয়েছে নি বউ? নানুর প্রশ্নে অবাক হওয়ার সাথে সাথে লজ্জাও পেল নাজরাত। এভাবে সরাসরি কেউ জিজ্ঞেস করে? তার লজ্জা দেখে হাসে নানু, হাসি মুখেই বলে, লজ্জা পাওনের কিছু নাই। আমি মোটেও আগের যুগের খ্যাঁক খ্যাঁক করা মহিলাগুলোর মতো না। তোমার কোনো সমস্যা থাকলে আমারে কও। এমন কিছুই নেই নানু। তাহলে তো ভালা। শোনো বউ, আমার ঘরের প্রথম সন্তান সুফিয়া, আর প্রথম নাতি আমার স্বাধীন নানু ভাই। আমাদের সবার ভীষণ আদরের সে। আমি ভেবে রাখছিলাম আমার মেজো ছেলের মাইয়ার সাথে ওর বিয়া দেব, কিন্তু যেদিন সাদি আমাকে বলল সে তোমারে পছন্দ করে, ছবি দেখাইলো, আমরা কেউ না করিবার পারি নাই। ভাবছিলাম শরীরে শক্তি থাকতে থাকতে আমার নাতনিরে বিয়া দিমু, ধুমধাম করিয়া তোমায় ঘরে তুলমু, কিন্তু... থেমে গেলেন বৃদ্ধা। তার অসমাপ্ত কথাটা বুঝতে পারল নাজরাত। নিম্ন কণ্ঠে বলল, আসলে নানু আমি... আরে থাকুক এসব কথা। লেখাপড়া করতে বারণ করেছে কে তোমারে? শোনো বউ, সময় থাকতে থাকতে সবকিছু হাতের মুঠায় নিতে শিখো। তুমি লেখাপড়া করে মাস্টারি করো, ডাক্তারি করো, কিন্তু বিয়া যখন করিয়া ফেলাইছ, তখন জামাইরে বাড়িটাই তোমার আসল বাড়ি। এখন হলেও ওখানে আস্তানা গাড়তে হইব, ঠিক 1 বছর পরে হলেও ওইখানে তোমার আস্তানা গাড়তে হইব। তাই যা করবার ভাবনা চিন্তা করবা। বেটা মানুষরে এত ছাড় দেওয়ান ভালো না, কই দিলাম। ওই যে বিয়া করলা, তুমি এখানে, জামাই ওখানে, হে সারাদিন কোথায় থাকে, কি করে, এসব তো তুমি দেখতাছ না। জামাইরে আঁচলে আটকাতে শিখো, বুঝছো? আমি জানি আমার শাদি মেলা ভালা, কিন্তু তুমি ওর বউ, এখন থেকে হাতে হাতে রাখো, যাতে রাস্তা গুলিয়ে না ফেলে। বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল নাজরাত। কিঞ্চিত অবাক হলো নানুর ভাবনা চিন্তা দেখে। যেখানে অন্যরা নতুন বউয়ের সংসার সামলাতে উপদেশ দেয়, সেখানে সাদিফের নানু কিনা আগে জামাইকে বসে আনার কথা বলছে। মুচকি হাসে নাজরাত। নানু আরো কিছু বলতো, এর আগে হাতের ট্রে নিয়ে হাজির হয় নিশি। ঠান্ডা শরবত, ড্রাই ফ্রুটস, সাথে কিছু স্ন্যাক্স। এত কিছু দেখে নাজরাত বলে, এত কিছু কেন করেছেন ভাবি? আমি খেয়ে এসেছি। নাজরাতের দিকে নাস্তার প্লেট বাড়িয়ে দিতে দিতে নিশি বলে, আরে পথে মেশেছ, শ্বশুর বাড়ি মিষ্টি মুখ না করলে কি হয়? নিশির এবং নানুর সাথে বসে বেশ অনেকক্ষণ গল্প করে নাজরাত। অবশ্য বাকি দুজন বলে গেছে এবং সে হুহা করেই তাল মিলিয়েছে। রান্নাঘরে এসে খাবারের বিরাট তোড়জোড় চলছে, তা দূর থেকে দেখে বুঝতে পারছিল নাজরাত। 2 শাশুড়ি মিলে পুরো দমে কাজ করেই যাচ্ছে। এসবে নিশির কোনো হাত নেই। বাড়িতে যখনই কোনো ভারী রান্নার আয়োজন হয়, তখন 2জন শাশুড়ি মিলেই সব করে ফেলে। নিশি শুধু হাতে হাতে কাজ করে দেয়। এসব কিছুই নিশি বলছিল নাজরাতকে। দ্বিতীয় দফা সাক্ষাৎকারে নাজরাত বুঝলো মিশি মেয়েটা ভীষণ মিশুক স্বভাবে। নাজরাতের মনে ভয় ছিল বড় যা হিসেবে তার ব্যবহার কিরূপ হবে এই ভেবে, কিন্তু নিশির সাথে মেশার পর সে ভয় কেটে যেতে লাগলো একটু একটু করে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর সাদিফের মা এগিয়ে আসে, আঁচলে হাত মুছতে মুছতে নাজরাতের দিকে তাকিয়ে বলে, মিসেস সুফিয়ার কথা মতো নাজরাতকে নিয়ে নিজের রুমে গেল নিশি। গরমে এমনিতে অবস্থা নাজেহাল হয়েছিল নাজরাতের, তাই বিনা বাক্যে গোসল সেরে নিল সে। হালকা সবুজ রঙের একটা শাড়ি এবং পেটিকোট দিয়ে গেল নাজরাতের জন্য। নিশি তার কাছ থেকে একটা গোল্ডেন ব্লাউজ দিল নাজরাতকে। নাজরাত গোসল সেরে বেরোতেই সুন্দর করে শাড়ি পরিয়ে দিল তাকে। গোল্ডেন পাড়ের উপর কলা পাতা রঙের শাড়িটা খুবই মিষ্টি লাগছিল নাজরাতকে। নিচ থেকে নিশির ডাক পড়তে সে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল রুম থেকে। দরজা অবধি গিয়ে পুনরায় ফিরে তাকিয়ে নাজরাতের উদ্দেশ্যে বলে, সিঁড়ির পাশে বাঁ দিকে এই রুমটা তোমার বরের, চাইলে ঘুরে আসতে পারো, আমি নিচে গেলাম। নিশির বলার ভঙ্গিমা দেখে লজ্জা পেয়ে গেল নাজরাত। আয়নার সামনে দাঁড়িয়ে চুল থেকে টাওয়ালটা খুলে নিল সে।
নাজরাতের জানা মতে নিশির হাজবেন্ড ইফাজ তার বাবাদের ব্যবসা সামলায়। তার মানে দুই শ্বশুরের সাথে ইফাজও এসে পড়বে এখন।